সমাজ লেখানো তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের দুটি প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এই সেট দুটি তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে পরীক্ষার আগে। এর মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। ওকে, তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবছর এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নদের পিডিএফ গুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফ গুলো নিতে পারো। দেখো, প্রথম সেটের প্রশ্নপত্র 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো দুটি প্রথমে লিখতে হবে 1 × 2 = 2। একের দাগে রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তো এখানে অপশন রয়েছে সাধনা, বঙ্গদর্শন, প্রবাসী না হিতবাসী। তো রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর লিখবে প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর 2 নম্বর হচ্ছে আজ সকাল থেকে বসে গণেশ লিখছে গল্প, কবিতা, নাটক না ভ্রমণ কাহিনী। তো আজ সকাল থেকে বসে গণেশ লিখছে কবিতা লিখছে, ঠিক আছে, অপশন খয়েরটা। 3 নম্বর মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল পাগলা গণেশের 200 বছর বয়সে, পাগলা গণেশের 50 বছর বয়সে, পাগলা গণেশের 60 বছর বয়সে, পাগলা গণেশের 100 বছর বয়সে। মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল পাগলা গণেশের 50 বছর বয়সে। এরপর 4 নম্বর দাগে পৃথিবী যে উচ্ছন্নে গেল এই দুশ্চিন্তা হলো পাগলা গণেশের এক ভদ্র মহিলা, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের না পাগলা গণেশের ছেলের? তো পৃথিবী যে উচ্ছন্নে গেল এই দুশ্চিন্তা হচ্ছে কার? রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। নেক্সট হচ্ছে 5 নম্বর। এরপর 2 নম্বর দাগে প্রশ্ন, ঠিক আছে। এখানে আমাদের 4টি প্রশ্ন দেওয়া ছিল, তোমাদের 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। এরপর 2 নম্বর দাগে নিশ্চিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকেও প্রশ্নের মান 1 নম্বর করে। তো এগুলো তোমাদের গদ্য থেকে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো। 1 নম্বর দাগে রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষা স্কুল কোনটি? তো এখানে আমরা উত্তর লিখবো, দেখো রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষা স্কুল হচ্ছে কুমোরপাড়া। 2 নম্বর দাগে 2 নম্বর, এখানে খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন? তো খোকনের বাবার চিত্রকর বন্ধু লখনৌতে থাকেন। 3 নম্বর মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে কিসের হিড়িক পড়ে গেল? তো মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে গেল। 4 নম্বর কোন দিনটি মাতৃভাষা দিবস হিসাবে পরিগণিত হয়? তো 21শে ফেব্রুয়ারি দিনটি মাতৃভাষা দিবস হিসাবে পরিগণিত হয়। এখানে 4টি প্রশ্ন রয়েছে, 2টির উত্তর করতে বলা হচ্ছে। এরপর 3 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকেও লিখতে হবে, প্রশ্ন নাম্বার 2 করে, 2 × 4 নম্বর। 3-এর দাগে কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? তো সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেন, সেই সুফি সাধকের নামানুসারে কুতুব মিনার নামটি রাখা হয়েছে। 2 নম্বর ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে? কারা এই কথা বলেছিল? ওকে, কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিলেন? তো দেখো, পাগলা গণেশের উদ্দেশ্যে একথা বলা হয়েছিল আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের ওপর নেমে এসে একথা বলেছিল। তো এরপর দেখো, পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল, ঠিক আছে। তারা এখানে বলা হয়েছে কোন কাজকে বিকট শব্দ বলে মনে করেছিল? পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল। নেক্সট হচ্ছে 3 নম্বর, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী কেন ভুলে গেছেন? তো গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছেন। কেন ভুলে গেছেন? না, গত 100 বছর গণেশের ছেলেমেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি। দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন। 4 নম্বর, ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে? এখানে উত্তর লিখবে ছোটবেলা থেকে রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তার টান। ছোটবেলায় দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়। 4 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে 2টি লিখতে হবে এখান থেকেও, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 × 2 = 2। তার 1 নম্বর দাগে দৈবের বসে জীব তারা কোথায় খসে পড়তে পারে? এখানে অপশান দেওয়া আছে স্বদেশে, ভারতে, এরপর প্রবাসে না বিদেশে। তো এগুলো হচ্ছে তোমাদের পদ্ধতি থেকে দেওয়া হচ্ছে প্রশ্নগুলো। তো দৈবের বসে জীব তারা কোথায় খসে পড়তে পারে? উত্তর হবে প্রবাসে, ঠিক আছে। 4 2 নম্বর, তাই তো সহস্র পাখির ড্যাশ আজ দিগন্ত মুখর। এখানে অপশান দেওয়া আছে ডাকে, গানে, কলতানে না ধ্বনিতে। তো তাই তো সহস্র পাখির, এখানে উত্তর লিখবে কলতানে আজ দিগন্ত মুখর। 3 নম্বর, ছন্দ শুনতে হলে ভুলতে হবে
দ্বন্দ্ব, দ্বন্দ্ব, অঙ্গ না যুদ্ধ? তো ছন্দ শুনতে হলে ভুলতে হবে দ্বন্দ্ব। আর 4 নম্বর, ঘড়ির কাঁটার ছন্দে বাঁধা জাহাজ দিনরাত্রি, রেলগাড়ি না সকাল বিকাল? তো ঘড়ির কাঁটার ছন্দে বাঁধা দিনরাত্রি। এরপর হচ্ছে 5 নম্বর, দেখে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। প্রশ্নে মানে 1 নম্বর করে 1 2 সমান 2। 5-এর 1-এর দেখে কখন পদ্য লেখা সহজ হবে? তো ছন্দ জানা থাকলে পদ্য লেখা সহজ হবে। 5-এর 2 নম্বর, জোনাকিরা কোথায় অওয়া লিখছে? তো জোনাকিরা বকুল গাছে অওয়া লিখছে। 5-এর 3 নম্বর, জলের ছন্দে কি চলে? উত্তর লিখবে জলের ছন্দে নৌকো জাহাজ চলে। এরপর 5-এর 4 নম্বর, ছন্দ সুরের সংকেতে কাকে চেনা যায়? তো ছন্দ সুরের সংকেতে ভুবনকে চেনা যায়। 4টি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। এবার 6 নম্বর দেখে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে হচ্ছে প্রশ্নের মান 2 নম্বর করে এবং 2 2 4 নম্বর দেওয়া আছে। দেখো 6-এর 1 নম্বর দেখে, এই মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? তো কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়। ঠিক আছে, এই প্রার্থনা তিনি করেছেন। 2 নম্বর, মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন? দেখো, কবি মাতৃভাষার কাছে তার ফিরে আসার ঘটনাকে পিঁপড়ের তার গর্তে ফিরে আসা, কাঠঠোকরা পাখির তার বাসায় ফিরে আসা এবং বিমানবন্দরে ফিরে আসার ঘটনার সাহায্যে তুলে ধরেছেন। 6-এর 3 নম্বর দেখে, চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? তো যারা মন্দ কথায় কান না দিয়ে জীবনের ছন্দ মন দিয়ে শুনবে তারাই ভুবনটাকে চিনবে, কারণ ছন্দকে অনুভব করতে পারলে ভুবন বা পৃথিবীকে চেনা সম্ভব। 6-এর 4 নম্বর দেখে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, এখানে কোন স্বাদ পূরণের কথা বলা হয়েছে? উদ্ধৃত অংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে? তো ইংরেজি ভাষার কবি হওয়ার ইচ্ছাকে কবি মনের স্বাদ বলেছেন। ঠিক আছে, এরপর দেখো, কবি বলেছেন এই স্বাদ পূরণ করতে গিয়ে তিনি যদি তার মাতৃভাষার প্রতি কোনো অন্যায় করে থাকেন, তার কোনো ভুল হয়ে থাকে, তবুও বঙ্গজননী যেন তাকে মনে রাখেন। কবির এই বক্তব্য থেকে তার অপরাধ বোধ স্পষ্ট হয়ে উঠেছে। কবি তার কৃতকর্মের জন্য যেন অনেকটাই অনুতপ্ত এবং মাতৃভূমির কাছে সে অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করেছেন। পরের প্রশ্ন 7 নম্বর দেখে, সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে যে কোনো 4টি প্রশ্ন উত্তর লিখতে বলা হচ্ছে। 1 × 4 = 4। 7-এর 1-এর দেখে নিচের কোনটি তদ্ভব শব্দ? এখানে দেওয়া হচ্ছে কানাই, কাজ, কেষ্ট আর কৃষ্ণ, এর মধ্যে কোনটি তদ্ভব শব্দ? উত্তর হচ্ছে অপশন খয়টা লিখবে, কাজ হচ্ছে তদ্ভব শব্দ। 7-এর 2 নম্বর, চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? এখানে অপশান রয়েছে গ্রিক, বর্মি, ফরাসি না চীনা। তো চা, চিনি, লুচি এগুলো হচ্ছে চীনা ভাষা থেকে এসেছে। নেক্সট হচ্ছে 7-এর 3 নম্বর, বাবা কোন দেশীয় শব্দ? এখানে দেওয়া হচ্ছে ওলন্দাজ, তুর্কি, পেরু না স্পেনীয়? তো বাবা এটা হচ্ছে আমাদের তুর্কি শব্দ। 7-এর 4 নম্বর দেখে, পাশাপাশি অবস্থিত স্বর ও ব্যঞ্জন, ব্যঞ্জন ও স্বর, ব্যঞ্জন ও ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তা হলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি না স্বরধ্বনি? ওকে, এখানে দেখা যায় স্বরসন্ধি, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন সন্ধি আর স্বরধ্বনি। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন 3-এরটা লিখবে ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, এটাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি বলা হয়। ঠিক আছে, স্বরের সঙ্গে ব্যঞ্জন, ব্যঞ্জন সঙ্গে স্বর অথবা ব্যঞ্জন সঙ্গে ব্যঞ্জনের যে সন্ধি হয় এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। 7-এর 5 নম্বর, চড়ুই পাখির প্রাণ এর অর্থ হলো দীর্ঘজীবী, ক্ষণজীবী, নগণ্য ব্যক্তি না বুদ্ধিজীবী? তো চড়ুই পাখির প্রাণ এর অর্থ হচ্ছে ক্ষণজীবী। ঠিক আছে, 8 নম্বর থেকে নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। 8-এর 1 নম্বর থেকে, ছেড়াদ্দ হাত কোনটি কী ধরনের শব্দ? ছেড়াদ্দ হচ্ছে অর্ধ তৎসম শব্দ, হাতটা হচ্ছে তদ্ভব শব্দ। ঠিক আছে, 8-এর 2 নম্বর, খণ্ডিত শব্দ কাকে বলে? এখানে উত্তর হচ্ছে কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে। 8-এর 3 নম্বর, মিশ্র শব্দ কাকে বলে? তৎসম, তদ্ভব ও দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে। 8-এর 4 নম্বর হচ্ছে বিদেশি ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। এখানে লিখবে জল, হাওয়া, হেড, পণ্ডিত এইগুলো হচ্ছে বিদেশি এবং তৎসম শব্দযোগে সংকর শব্দ। এরপর 8-এর 5 নম্বর, সন্ধি বিচ্ছেদ করতে হবে কুজ্ঝটিকা আর বনস্পতি। তো কুজ্ঝটিকাটা হবে কুত যোগ ঝটিকা আর বনস্পতি হচ্ছে বনযোগপতি বনস্পতি। 8-এর 6 নম্বর, প্রদত্ত শব্দ দুটির অর্ধ তৎসম রূপ লেখো এবং সেই শব্দ দিয়ে একটি করে বাক্য রচনা করো। নিমন্ত্রণ আর স্নান। ঠিক আছে, নিমন্ত্রণ এটার অর্ধ তৎসম রূপ লিখতে হবে, তো হবে নেমন্তন্ন এবং এটা দিয়ে বাক্য লিখতে হবে
আমরা লিখছি সৌরভের বিয়েতে পাড়ার সকলকে নিমন্ত্রণ করেছেন। এরপর স্নান, এটার অর্ধ তৎসম শব্দ হচ্ছে স্নান, তো বধূরা স্নান সেরে নদী থেকে উঠে আসছেন। নেক্সট হচ্ছে 8-এর 7 নম্বর সত্যবিধির সংজ্ঞা ও উদাহরণ দাও। তো দন্ত স কোনো স্থানে মূর্ধন্য স হয়, একে সত্যবিধি বলা হয়, যেমন হচ্ছে ভবিষ্যৎ, এখানে মূর্ধন্য স হয়েছে। এরপর 8-এর 8 নম্বর নত্যবিধির একটি নিয়ম লেখো এবং উদাহরণ দাও। তো রি, র, মূর্ধন্য স এদের যে কোনো একটির পর দন্তন্য থাকলে মূর্ধন্য হয়, যেমন হচ্ছে ঋণ। ওকে, 9 নম্বর থেকে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 × 4 = 4। 9-এর 1-এর দাগে কালিয়ার বনে কিভাবে যাওয়া যায়। তো গলির পর বড় রাস্তা, তারপর গির্জে গোরস্থান, এরপর সুনসুনির মাঠ পেরিয়ে কালিয়ার বনে যাওয়া যায়। 9-এর 2 নম্বর আম্মা কে ছিলেন। তো আম্মা ছিলেন সোনাটিয়ার বাপির ধাইমা। 9-এর 3 নম্বর মাকুকে কে বানিয়েছিল। তো মাকুকে ঘড়িওয়ালা বানিয়েছিল। 9-এর 4 নম্বর স্বর্গের শুরুয়া কে কীভাবে রান্না করতে। তো হোটেলওয়ালা নকল দাড়ি ও গোফ মিশিয়ে স্বর্গের শুরুয়া রান্না করতেন। ঠিক আছে। 9-এর 5 নম্বর যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী ছিল। তো যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে সিঁদুর কাঠি ছিল। 9-এর 6 নম্বর মাকু কি দিয়ে তৈরি ছিল। তো মাকু ঘড়ির কল দিয়ে তৈরি ছিল। 9-এর 7 নম্বর মাকুকে চিনে নেওয়ার কি উপায় ঘড়িওয়ালা টিয়া ও সোনাকে বলেছিল। তো কোঁকড়া চুল, ছাই রঙের চোখ ও নাকের ডগায় তিল দেখে মাকুকে চিনে নেওয়ার কথা ঘড়িওয়ালা টিয়া ও সোনাকে বলেছিল। এরপর আরও একটি কোশ্চেন পেপারের সেট আমরা সম্পূর্ণ উত্তর সহ দেখে নেব। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটির উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 2 = 2। 1-এর 1-এর দাগে মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য শহীদেরা প্রাণ দিয়েছেন 21শে জানুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে মার্চ না 21শে এপ্রিল। তো মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য শহীদেরা প্রাণ দিয়েছেন 21শে ফেব্রুয়ারি। 1-এর 2 নম্বর হচ্ছে দুটি পাখাওয়ালা লোক লাসা থেকে কোথায় যাচ্ছিল, ইরান, আফগানিস্তান, পাকিস্তান না ইসলামাবাদ। দুটি পাখাওয়ালা লোক লাসা থেকে যাচ্ছিল কোথায়, উত্তর হচ্ছে ইসলামাবাদ যাচ্ছিল। 1-এর 3 নম্বর পাগলা গণেশ একটি ড্যাশ বিষয়ক গল্প, বিজ্ঞান, কল্পবিজ্ঞানের রূপকথা। তো পাগলা গণেশ হচ্ছে একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। 1-এর 4 নম্বর থেকে রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন, পুতুল তৈরি, অয়েল পেন্টিং, ওরিয়েন্টাল আর্ট না ল্যান্ডস্কেপ। তো রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম শুরু করেন এখানে অয়েল পেন্টিং। ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 2 = 2। 2-এর 1-এ পাগলা গণেশ গল্প পড়ে মানুষ কোথায় ল্যাবরেটরি স্থাপন করেছে বলে জানতে পারো। তো চাঁদ, মঙ্গল ও শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। এরপর 2-এর 2 নম্বর মানুষ একই সঙ্গে প্রকাশ আর ড্যাশ জীব শূন্যস্থান পূরণ করতে হবে। তো মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশ ধর্মী জীব। ঠিক আছে। 2-এর 3 নম্বর কুতুব মিনারের 4র্থ ও 5ম তলাতে কি ছিল তা জানা যায় না কেন। তো কুতুব মিনারের 4র্থ ও 5ম তলা বজ্রাঘাতে ভেঙে যাওয়ার জন্য ওখানে কি ছিল তা জানা যায় না। 2-এর 4 নম্বর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরা এসে কি বলেছিলেন। তো রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরা এসে বলেছিলেন পৃথিবী যে উচ্ছন্নে গেল। এরপর হচ্ছে 3 নম্বর দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 2 করে 2 × 4 নম্বর। 3-এর 1 নম্বর দাগে গণেশ কাদের মুখশ্রী কেন ভুলে গেছেন। তো গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছেন। গত 100 বছর গণেশের ছেলেমেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি। দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন। 3-এর 2 নম্বর এগুলো সব নকল করা ছবি, কে কাকে এই কথা বলেছেন। ঠিক আছে। নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন। তো দেখো, খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে একথা বলেছিলেন। ঠিক আছে। তো নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছিলেন, উত্তর লিখবে যে ছবি নিজের ভাবনা চিন্তার দ্বারা তৈরি করা হয় না সেই ছবি হলো নকল ছবি। আর এতদিন ধরে খোকন তার নিজস্ব চিন্তা ভাবনার দ্বারা কোনো ছবি আঁকেনি, সবই ছিল তার অনুকরণ অর্থাৎ নকল করা ছবি। 3-এর 3 নম্বর একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কি, মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন। তো দেখো, বেকুব শব্দের অর্থ হলো বোকা। ঠিক আছে। একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে, কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইল, কিন্তু দেখলো হাতি নেই, হাতিটা এর মধ্যেই কুমিরের মতো হয়ে গেছে এবং সেই বড় কুমিরটি যেন শুয়ে আছে। এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল। 3-এর 4 নম্বর দাগে তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে, এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন। দেখো, এ কথার উত্তরে শ্রোতা অর্থাৎ গণেশ বলেছিলেন যে তার কবিতা আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। কবিতার পাতা সে বাতাসে ভাসিয়ে দিচ্ছে, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে করে তাহলে পড়বে।
4 নম্বর থেকে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি লিখতে হবে। 1 × 2 = 2। কারণ 1 নম্বর দাগে তো এগুলো তোমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। ছন্দ বাজে কোথায়? ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, নৌকায় না ঝড় বাদলে? তো ছন্দ বাজে হচ্ছে, এখানে উত্তর লিখবে মোটর চাকায়। ঠিক আছে, ছন্দ বাজে মোটর চাকায়। তাহলে 2 নম্বর, প্রবাসী দৈবের বসে ড্যাশ যদি খসে, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। অপশান রয়েছে মন প্রাণ, তনুদেহ, জীবন মন আর জীব দ্বারা। তো এখানে প্রবাসে দৈবের বসে জীব দ্বারা যদি খসে, শূন্যস্থানে বসবে জীব দ্বারা। তাহলে 3 নম্বর, সেই ধন্য নরকুলে যার অনেক অর্থ আছে, যার বংশ উচ্চ, লোকে যাকে মনে রাখে। তো সেই ধন্য নরকুলে লোকে যাকে মনে রাখে। ঠিক আছে, সেই নরকুলে ধন্য। এরপর 4 নম্বর হচ্ছে, কবিকে নীল রং ধার দিতে চায় চড়ুই, আকাশ, ইঁদুর না মাছরাঙা? তো কবিকে কে নীল রং ধার দিতে চায়? উত্তর লিখবে মাছরাঙা। 5 নম্বর থেকে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 2 = 2। 5-এর 1-এর দাগে সমন কথার অর্থ কি? তো সমন কথার অর্থ মৃত্যুর দেবতা বা যম। কারা ভুবনটাকে চিনবে? উত্তর লিখবে এখানে যারা কান পেতে আর মন দিয়ে সকল ছন্দ শুনবে তারা ভুবনটাকে চিনবে। 5-এর 3 নম্বর, কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে কোন মনোভাবের পরিচয় মেলে? তো দেশ মাতার প্রতি কবির পরম শ্রদ্ধার মনোভাবের পরিচয় মেলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 6 নম্বর দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 2 × 4 নম্বর। তাহলে এখান থেকে ছন্দ শোনা যায় না কবির ভাবনায়, কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? তো ঝগড়াঝাটি ভুলে জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে না পারলে ছন্দ শোনা যায় না। এরপর এ মিনতে করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? তো কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়, এই প্রার্থনায় তিনি করেছেন। এরপর সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? যে মানুষকে সকলে মনের মণিকোঠায় শ্রদ্ধার আসনে বসিয়ে রাখেন, কখনো ভুলে যায় না, সেই ব্যক্তি নরকুলে ধন্য। ঠিক আছে, 4 নম্বর, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? তো কবি যখন ছবি আঁকতে বসেন তখন 3টে শালিক ঝগড়া থামিয়ে দেয়, আর মাছরাঙা পাখি মাছ ধরা ভুলে তার নীল রং শিল্পীকে ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক অনুরোধ করে কবিকে যে কবি যেন তার ছবিতে তাদের রাখেন, আর গর্ত থেকে ইঁদুর পিটপিট চোখে তাকায়। সেই সঙ্গে রং তুলিরাও কবিকে পেয়ে খুব খুশি হয়ে ওঠে। নেক্সট হচ্ছে 6-এর 5 নম্বর, কিচ্ছুটি নয় ছন্দহীন, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কীভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো। তো ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি অজিত দত্ত ঝড় বৃষ্টিতে, জ্যোৎস্নার রাতে, দুপুরবেলায়, পাখির ডাকে, নিঝুম রাতের ঝিঝির ডাকে, নদীর কলকল ধ্বনিতে, মোটর গাড়ির ও রেলগাড়ির চাকার শব্দে, নৌকো জাহাজের ভেসে চলার তালে তালে, মুখে ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিনরাত্রির আসা যাওয়ার মধ্যেও ছন্দ খুঁজে পেয়েছেন। এরপর 7 নম্বর দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 4 = 4। 7-এর 1-এর দাগে সোনার বয়স কত আর টিয়ার বয়স কত? তো সোনার বয়স হচ্ছে 6 বছর আর টিয়ার বয়স 5 বছর। 7-এর 2 নম্বর, হোটেলে উনুন কিভাবে তৈরি হয়েছে? তো হোটেলে 3টি বড় বড় পাথর দিয়ে উনুন তৈরি হয়েছে। 7-এর 3 নম্বর, ঘড়িওয়ালা মাকুর চাবি কতদিনের জন্য দিয়েছে? তো ঘড়িওয়ালা মাকুর চাবি 1 বছর অর্থাৎ 365 দিনের জন্য দিয়েছিল। এবার 7-এর 4 নম্বর হচ্ছে, সোনাটিয়া কালিয়ার বনে কি খুঁজতে গিয়েছিল? তো সোনাটিয়া কালিয়ার বনে প্যা প্যা পুতুল খুঁজতে গিয়েছিল। 7-এর 5 নম্বর, জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিলেন? তো জাদুকর সোনাটিয়াকে গলায় রেশমি ফিতে বাঁধা 2টি খরগোশ দিয়েছিল। 8 নম্বর দাগে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 × 4 = 4। 8-এর 1-এর দাগে ধামা তৎসম শব্দ, এরপর হচ্ছে তদ্ভব শব্দ, দেশি শব্দ না অর্ধ তৎসম শব্দ? তো ধামা এটা হচ্ছে দেশি শব্দ, এটা উত্তর লিখবে অপশন কয়েকটা। 8-এর 2 নম্বর হচ্ছে টিভি খণ্ডিত শব্দ, মুন্ডমাল শব্দ, বিদেশি শব্দ না মিশ্র শব্দ? তো টিভি এটা হচ্ছে মুন্ডমাল শব্দ। এরপর হচ্ছে 8-এর 3 নম্বর, পর্তুগিজ শব্দ হলো পেয়ারা, ময়দান আর লুচি। তো এখানে পর্তুগিজ শব্দটা হচ্ছে অপশন কয়টা হবে? পেয়ারা হচ্ছে পর্তুগিজ শব্দ। 8-এর 4 নম্বর, যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাকে বলা হয় তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ না তদ্ভব শব্দ? তো যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছেন তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। নেক্সট 9 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও। 1 × 6 = 6।
9 এর একের দাগে এক কথায় প্রকাশ করতে হবে শ্বেত বর্ণের পদ্ম আর হচ্ছে সুধা ধবলিত গৃহ। তো শ্বেত বর্ণের পদ্ম এটাকে এক কথায় বলা হবে পুণ্ডরিক, আর সুধা ধবলিত গৃহ এটা বলা হচ্ছে সৌধ এক কথায়। এরপর হচ্ছে 9 এর 2 নম্বর তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। তো যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তর পার হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছেন তাদের তদ্ভব শব্দ বলে, যেমন হচ্ছে মৎস্য থেকে মাছ। 9 এর 3 নম্বর পেঁপে পেয়ারা কোন শব্দ, ঠিক আছে, পেঁপে পেয়ারা এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। 9 এর 4 নম্বর মিশ্র শব্দের দুটি উদাহরণ দাও। এখানে উত্তর লিখছি আমরা খ্রিস্টাব্দ, ঠিক আছে, খ্রিস্ট এটা বিদেশি শব্দ আর অব্দ হচ্ছে তৎসম শব্দ, তো খ্রিস্টাব্দ এটা হচ্ছে একটি মিশ্র শব্দ। আর জল হাওয়া, ঠিক আছে, জল হাওয়া এটা হচ্ছে একটি মিশ্র শব্দ, জল হচ্ছে তৎসম শব্দ আর হাওয়া হচ্ছে বিদেশি শব্দ, তো দুটো মিলিয়ে একটা মিশ্র শব্দ এখানে হয়েছে জল হাওয়া, ঠিক আছে। 9 এর 5 নম্বর তৎসম শব্দ কাকে বলে, যে সমস্ত সংস্কৃত শব্দ সরাসরি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অবিকৃতভাবে প্রবেশ করেছে তাদের তৎসম শব্দ বলে। 9 এর 6 নম্বর হাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে, তো হস্ত থেকে হাত, এভাবে হাত শব্দটা বাংলায় এসেছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের। এখানে আমরা দুটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। এই কোশ্চেন পেপার দুটি অবশ্যই তোমরা এখানে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করা হলো, প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে পরীক্ষার আগে। এর মধ্যে থেকে তোমরা অধিকাংশ প্রশ্নই কিন্তু পরীক্ষায় কমন পাবে। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে ওকে প্রশ্নোত্তর যে পিডিএফ ফাইল সেগুলো তোমরা নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।